আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে। ছাদের উপরের সবাই উপস্থিত আছে, শুধু 4 জন লোক ছাড়া। সবাই খেলায় ব্যস্ত বলা চলে। পাশের চেয়ারে বসে সেটি উপভোগ করছেন আলতাফ চৌধুরী, ঈশা ও জরিনা বেগম। পাশে রেলিং ঘেঁষে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ফাহিম। মনে শান্তি নেই বললেই চলে। রিমি, সিমি, নিধি ও ফারিম দৌড়াদৌড়ি খেলে সেখানের পাতানো চেয়ারে এসে বসে। পানির পিপাসা পাওয়ায় সবাই পানি খেতে ব্যস্ত। হঠাৎ নিধির চোখ যায় ফাহিমের দিকে। ফাহিমকে কখনোই এতটা শান্ত দেখা যায়নি, যতটা শান্ত এখন ওকে দেখাচ্ছে। নিধি পানির বোতল হাতে নিয়েই ফাহিমের পাশে এসে রেলিং ঘেঁষে দাঁড়ায়। ফাহিম কারো উপস্থিত টের পেয়ে নিজেকে স্বাভাবিক করে ঠোঁটে হাসি ফুটিয়ে নিধির দিকে তাকিয়ে বলে, ভাবি কিছু কইবেন? নিধি চোখ জোড়া স্থির করে রাখে ফাহিমের দিকে। ফাহিমের কণ্ঠের স্বর আজ অন্যরকম লাগছে, কেমন যেন বেদনায় কাতর মাখা কণ্ঠ। ওমন কইরা চাইয়া আছো কে ভাবি? নিধি চোখ জোড়া সরিয়ে নেয় ফাহিমের উপর থেকে, আকাশের দিকে তাকিয়ে বলে, ফাহিম কিছু মানুষকে উপর থেকে যেমনটা দেখায়, আসলে ভেতর থেকে সে তেমন নয়। হয় খারাপ, ভালো বা কষ্ট, দুঃখ লুকিয়ে থাকে তার মনের মধ্যে। বলতে চেয়েও কাউকে সে বলতে পারে না। পাহাড় সমার কষ্ট বুকের মধ্যে দমিয়ে রাখে। নিধির কথায় ফাহিম সহমত। তার ব্যাখ্যা ফারিন। কালকেই বুঝতে পেরেছে ফারিন কোনো ধরনের মেয়ে। নীরবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ফাহিম। তখনই পিছন থেকে ডাক আসে রিমির। নিধি ফাহিমের দিকে একবার তাকিয়ে চলে যায়। ফাহিম আগের ন্যায় তাকিয়ে থাকে আকাশের দিকে। এতক্ষণ আর চোখে 2 জোড়া চোখ ওদের দিকে তাকিয়েছিল। একটি চোখে ছিল ক্রোধ, আরেকটি চোখে ছিল ভয়। কিছুক্ষণের মধ্যে চারদিক অন্ধকার হয়ে আসে। সবাই নিচে নেমে যায়। শুধু ফাহিম একাই দাঁড়িয়ে থাকে ছাদে। সবার আড়ালে ফারিন ছাদের দরজার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ফাহিমের দিকে। তারপরেই চলে আসে নিচে। রাতে রুদ্র সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছিল। হঠাৎই ল্যাপটপ বন্ধ করে সোফার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। কাল রাত থেকে এখন অবধি রিমির সাথে ওর কথা হয়নি। দেখা হলেও রিমি ভাব দেখিয়ে চলে গেছে। সেটা মনে পড়লেই রাগ হয় রুদ্রের। রুমটা ভীষণ খালি খালি অনুভব করছে। আগে রিমি ওর সামনেই বসে থাকত, কিন্তু আজ রিমি রুমে নেই। কেন যে রিমি ওর ভালোবাসাটা বুঝে না? সেই আগের রাগ নিয়ে এখনো জেদ করে বসে আছে। কিছুক্ষণ ওইভাবে বসে থাকে রুদ্র। রিমির উপর সেদিন কিছুটা অভিমান জমেছিল মনের ভেতরে, কিন্তু পরক্ষণে ভুলে যায় অভিমান। অনেক বেশি ভালোবাসে তাই। ওঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে করিডোরের সামনে এসে দাঁড়ায়। নিচে হলো রুমে তাকাতেই রিমি সহ সবাইকে সেখানে দেখতে পায়। রুদ্র তাকিয়ে আছে রিমির দিকে। কিছুক্ষণ পর ওর পাশে এসে দাঁড়ায় শুভ্র। রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝে যায় শুভ্র। রুদ্র শুভ্রের উপস্থিত টের পেয়ে সেভাবেই তাকিতে থাকে রিমির দিকে। একটু পরেই ওদের পাশে অভ্র এসে দাঁড়ায়। 3 জনেই একসাথে দাঁড়িয়ে নিচে বসে থাকা ওদের 3 জনের দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে সাব্বির রুম থেকে বের হয়ে দেখে ওর 3 ভাই কার্নিং ধরে নিচের দিকে তাকিয়ে আছে। সাব্বিরের সন্দেহ হয়। সাবধানতার সাথে নিচের দিকে উকি মেরে দেখে ওর ভাবি 3 জনের দিকে তাকিয়ে আছে। সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি হাসে। মাথা দুলিয়ে ওর রুমে চলে যায়। মনে হচ্ছে তোমার ভাইয়ের জীবনের মূল্য তোমাদের কাছে নেই। আছে, আছে, অস্থির হয়ে বলে ফারিন।
তাহলে এখনো ওরা জীবিত আছে কি করে? কি বলা হয়েছিল তোমাকে? অপর পাশে লোকটি এক প্রকার চিল্লিয়ে কথাগুলো বলে। আমি চেষ্টা করছি তাদেরকে মারার, কিন্তু কোনো না কোনো সমস্যা। অজুহাত দিচ্ছ আমায়? নিজের ভাইকে একবার দেখে নিবে। আমি ভিডিও পাঠিয়েছি বলেই ফোন কেটে দিল লোকটি। টুং করে একটি মেসেজ আসে ইমুতে। ভিডিও অন করে দেখে ওর ভাইয়ের মর্মান্তিক দৃশ্য। চোখ দিয়ে পানি পড়তে থাকে। সঙ্গে সঙ্গে কল দেয় সেই নাম্বারে। অপর পাশের লোকটি ফোন রিসিভ করে। ফারিন উত্তেজিত কণ্ঠে বলে, আমি আমার কাজ ঠিক করব। প্লিজ আপনি আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না। ওকে পলিথিনের ভেতর থেকে বের করুন। আমার ভাই নিঃশ্বাস নিতে পারছে না। দয়া করুন। কেঁদে কেঁদে বলে ফারিন, কাজ শেষ করো, আর নইলে তোমার ভাই আর কখনোই নিঃশ্বাস নিতে পারবে না। ফোন কেটে দিল লোকটি। হ্যালো হ্যালো। ফারিন আবারও সেই নাম্বারে ফোন দেয়, কিন্তু এবার নাম্বার বন্ধ পায়। ফারিন কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। তখনই পিছন থেকে আলী হোসেন এসে ওর কাঁধে হাত রাখে। ফারিন ঘুরে তাকিয়ে আলী হোসেনকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। আলী হোসেন চোখজোড়া বন্ধ করে ফারিনের মাথায় হাত রাখে। সব কিছুই তার জানা, কিছুই তার অজানা নয়। পরিস্থিতির শিকার তারা, কিছুই করার নেই তাদের। রাতে যে যার রুমে ঘুমিয়েছিল, তখনই ফারিন ছুরি হাতে রুম থেকে বেরিয়ে আসে। চারদিক অন্ধকার, হলো রুমে শুধু ডিম লাইট ঝালানো। সেই আলোতে যতটুকু পারছে তাতেই ফারিন হাতিয়ে হাতিয়ে হাঁটছে। রুদ্রের রুমের কাছে আসতেই ফারিন ওর পিছনে কারো উপস্থিত টের পায়। ফারিনের মনে সন্দেহ জাগে। বড় দেয়ালের পিলারের পিছনে লুকিয়ে পড়ে আড়াল থেকে পিছনে সামনের দিকে তাকিয়ে দেখে নেয় কে ওর পিছু নিয়েছে। কাউকেই দেখতে পেল না। পিলারের পিছন থেকে বের হয়ে সামনে পা ফেলতেই তখনই পিছন থেকে কেউ ওর এক হাত মুখের উপর ও আরেক হাত ছুরি ধরে রাখা হাতের কবজি ধরে জোর জবরদস্তি করে একটি রুমে নিয়ে আসে। ফারিন বুঝতে পারে এটা কার রুম। তখনই ওর হাত ও মুখের উপর থেকে হাত সরিয়ে নেয়, আর চারদিকে আলোকিত হয়ে যায়। ফারিন পিছনে তাকিয়ে দেখে ফাহিম বাতির সুইচের উপর হাত রেখে ওর দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। ফাহিমকে এভাবে দেখে ওর একটু ভয় করছে, তারপরও নিজেকে স্বাভাবিক করে রাখে। রুম থেকে বের হতে নিলে ফাহিম দরজা লাগিয়ে দেয়। ফারিন এবার রাগী দৃষ্টি নিক্ষেপ করে ওর দিকে। ফাহিম চোখ মুখ খিচে ফারিনকে প্রশ্ন করে, ছুরি হাতে নিয়া কারে মারতে যাইতাছিলেন? ফারিন সহসা চকিতে তাকিয়ে চমকে গেলেও নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে ছুরিটা ওড়নার পিছনে লুকাতে লাগল। ফাহিম ব্যাপারটা বুঝতে পেরে পাল্টা প্রশ্ন করে, কইতাছেন না কেন? ফারিন রাগে কিছুটা জোরে চিল্লিয়ে বলে, আপনাকে খুন করতে এসেছিলাম। ফাহিমের রাগ উদাও হয়ে যায়। ঠোঁটে বিষাদময় হাসি ফুটিয়ে তুলে শার্টের দুটি বোতাম খুলে এক আঙুল ঠিক হার্টের উপর রেখে বলে, মারতেই যখন আইছেন তখন এইখানে ছুরি মারেন। একসাথে আপনার প্রতি জমে থাকা ভালোবাসার ও মোর মৃত্যুও হইব। কথাটা ফারিনের বুকে এসে বিঁধে। কেন জানি খুব কষ্ট হচ্ছে ফাহিমের চোখের দিকে তাকিয়ে থাকতে। ফাহিমের কথার উত্তর না দিয়ে ফারিন দরজা খুলে বের হতে নিলে তখনই পাশ থেকে ফাহিম হাত ধরে বলে, কাজ শেষ কইরা যান, নাইলে পরে আফসোস হইব আপনের। ফারিন ফাহিমের হাত সরিয়ে দ্রুত রুম ত্যাগ করে। ফাহিম বিছন্নময় দৃষ্টিতে ফারিনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফারিন রুমে এসে কি করবে ভেবে পাচ্ছে না। আজকেও মারতে পারল না। ভাবতেই কান্না চলে আসে ওর।
বারবার ওর ভাইয়ের অসহায় মুখ খানা ভেসে উঠছে। বিছানার উপর উপুর হয়ে শুয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ওইভাবেই ঘুমিয়ে যায় ফারিন। সকালে নিধির ডাকে ঘুম থেকে ওঠে। রুদ্ররা অফিসে যাওয়ার পর আলতাফ চৌধুরীর সাথে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক মাহিন খান আসে ইনভিটেশন কার্ড দিতে। মাহিন খান ও তার ওয়াইফ মিহিতার ম্যারেজ ডে উপলক্ষে পার্টি রেখেছে। সেটার নিমন্ত্রণ দেওয়ার জন্য মাহিন খান তাদের বাসায় আসে। আজ রাতে পার্টি। আলতাফ চৌধুরী পার্টিতে যাবে তাই হ্যাঁ বলে দেয় মাহিন খানকে। মাহিন খান কিছুক্ষণ বসে চলে যায় তাদের বাড়ি থেকে। রদ্ররা বাসায় ফিরলে আলতাফ চৌধুরী পার্টির কথা জানালা ওরা তিনজন না করে দেয়। কিন্তু আলতাফ চৌধুরী কথা দিয়েছিল বিধায় তার কথা রাখার জন্য পার্টিতে যেতেই হবে। রুদ্র, শুভ্র, অভ্রদের তেমন কোনো আগ্রহ নেই পার্টিতে যাওয়ার। কিন্তু ওদের চারজনের প্রচণ্ড আগ্রহ আছে পার্টিতে যাওয়া নিয়ে। ফারিন যেতে না চাইলেও নিধি জোর করে এবং ওরা চারজন মিলে ফারিনকে সাজিয়ে দেয়। রুদ্র, অভ্র, শুভ্র ওদের রুমে বসে নিজেরা রেডি হচ্ছিল। চোখে মুখে ফুটে আছে বিরক্ত। তিনজনেই কালো রঙের শার্ট, প্যান্ট, শুজ পরেছে। শুধু ওরা তিনজন না, সাব্বির ফাহিমও একই পোশাক পরেছে। গ্যাংস্টারদের কুইনরা ওদেরই সাথে ম্যাচিং করে কালো রঙের সিল্কের শাড়ি পরেছে। সাথে ফারিনকেও কালো রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। একসাথে সবাই হলো রুমে দাঁড়িয়ে আছে। রুদ্র, শুভ্র, অভ্র, সাব্বিরের চোখে ওদের প্রতি রাগ, যার দরুন ওদের দিকে তাকাচ্ছে না। আর গ্যাংস্টারদের কুইনরা মুড নিয়ে দাঁড়িয়ে একজন আরেক জানার সাথে কথা বলছে, সেলফি তুলছে। ফারিন চুপ করে সোফায় বসে আছে। জরিনা বেগমের শরীর ভালো না বিধায় আলী হোসেন তার কাছে থেকে যায়। তার দুজন যাবে না। আজ ফাহিমকে নায়কদের চেয়ে কোনো অংশে কম দেখাচ্ছে না। ওর লুক দেখে যে কেউ মনে করবে গ্যাংস্টারদের ছোট ভাই। রিমিরা খোঁচা মেরে অনেক কথায় বলে ফাহিমকে। ফাহিম কিছুই বলছে না, ঠোঁটে লোক দেখানো হাসি ঝুলিয়ে রেখেছে। কিন্তুক্ষণ পর আলতাফ চৌধুরী রুম থেকে বেরিয়ে আসে। সবাই একসাথে গাড়িতে ওঠে বসে। তিন ভাই তিন গাড়িতে আর গ্যাংস্টারদের কুইনরা মাইক্রোতে উঠেছে। মাইক্রোর সামনে ড্রাইভারের সাথে ফাহিম বসে। গাড়ি চৌধুরী হাউস থেকে বেরিয়ে পড়ে গন্তব্যে। রিমিরা কথায় মেতে থাকলেও ফারিন কোনো কথা বলছে না। ফাহিমের মুখেও কোনো কথা নেই। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে খান বাড়ির সামনে। বাড়িটি সুন্দর করে সাজানো হয়েছে। লাইটিং, ফুলে টইটুম্বুর। গাড়ি থেকে নামার পরই মিসেস মাহিন খান এসে ওদের রিসিভ করে ভেতরে নিয়ে যায়। ভেতরে নামিদামি অনেক লোকজন ছিল। মিডিয়ার লোকরাও সেখানে উপস্থিত আছে। থ্রি গ্যাংস্টাররা মাহিন খান এর সাথে কথা বলছে, আর তাদের কুইনরা মিহির সাথে কথা বলায় ব্যস্ত। ফারিন এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে। বারবার ওর চোখ জোড়া না চাইতেও ফাহিমের উপর পড়ছে। কিছুক্ষণ পর একটি হ্যান্ডসাম ছেলে ফারিনের সামনে এসে দাঁড়ায়। ছেলেটিকে দেখে ফারিনের রুহ ওড়ে যাওয়ার পালা। চিনতে কষ্ট হয়নি ছেলেটিকে? মাই কুইন, ইউ আর লুকিং সো হট। ছেলেটি ফারিনের কানের কাছে কিছুটা ঝুঁকে বলে। ফারিনের বুক ধুক ধুক করছে। কিছু না বলেই নিধিদের কাছে চলে যেতে নিলে পথ আটকে দাঁড়ায় ছেলেটি। ফারিন থেমে যায়। ছেলেটি ফারিনের মুখের দিকে ঝুঁকে বলে, কোথায় যাচ্ছ? ইউ নো, আমার কাছ থেকে তুমি পালাতে পারবে না। তারপরও ট্রাই কেন করছো? ফারিন আরও ভয় পেয়ে যায়। ভীতকর দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে আছে। হঠাৎই ছেলেটির কাঁধে হাত রেখে কেউ ওকে ডাক দেয়। ছেলেটি পিছনে তাকায়। ফারিন দেখতে পায় ফাহিমকে।
ফাহিমই ছেলেটিকে ডাক দিয়েছে। ফাহিমকে দেখে ছেলেটির চিনতে কষ্ট হল না। ছেলেটি চোখে মুখে গম্ভীর ভাব ফুটিয়ে তুলে। ফাহিম স্বাভাবিকভাবে ফারিনের এক হাত ধরে ছেলেটির কাছ থেকে দূরে নিয়ে আসে। ছেলেটি এটা দেখে রাগে আগুন হয়ে যায়। ফারিন তেমন কোনো রিয়েক্ট করল না, ফাহিম ওর হাত ধরেছে তাই। ফাহিম ফারিনকে একটু দূরে নিয়ে এসে অন্যদিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ছেলেটি কে? ফারিন প্রশ্নটি শুনে হকচকিয়ে উঠে, তারপর মাথা নিচু করে ফেলে। ফারিনকে চুপ থাকতে দেখে ফাহিম আর কিছু জিজ্ঞেস করল না। আগের ন্যায় হাত ধরেই রিমিদের কাছে নিয়ে এসে সেখানে রেখেই হাত ছেড়ে সাব্বিরের কাছে চলে এলো। সাব্বির ফাহিমকে ওর কাছে আসতে দেখে বলে, কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? কই, কিছু হয় নাই তো, মুই তো ঠিক আছে। ফাহিম, এখন তো একটু ঠিক মতো কথা বল। আমরা একটি পার্টিতে এসেছি, সবার সাথে শুদ্ধ ভাষায় কথা বল। ফাহিম লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, ধুর ভাই, আমার শরম করে। সাব্বির কিছুটা আহম্মক হল ফাহিমের কথা শুনে। শুদ্ধ ভাষায় কথা বলাতে লজ্জা পাওয়ার কি আছে? না বুঝা সাব্বির। সাব্বির আর কিছু বলল না। পুরা পার্টিতে ফাহিম ফারিনের উপর নজর রেখেছে, কারণ ফাহিম কিছু একটা বুঝতে পেরেছে। কিছু তো একটা লোকাচ্ছে ফারিন, যেটা ওর জানাটা দরকার বলে মনে করছে। পার্টিতে কোনো রকম সমস্যা হয়নি, হবেই বা কি করে? ওরা ওদের সাথে করে অনেকজন বডিগার্ড নিয়ে এসেছে। ঠিক মতোই বাড়িতে ফিরে আসে সবাই। রিমিরা আজও গেস্টরুমেই ঘুমাবে। কালকে হবে 3 দিন পূর্ণ। ড্রেস চেঞ্জ করার সময় রিমির মনে পড়ে ওর জামা আনা হয়নি রুম থেকে। এখন আবার রুমে যেতে হবে ভাবতেই বিরক্ত লাগছে। এমনেতেই শরীর টায়ার্ড। কিছু করার নেই ভেবে শাড়ির পিন লাগিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওর রুমের সামনে এসে রুমের পর্দা হালকা ফাঁকা করে দেখল রুদ্র কি করে। রুদ্র তখন শার্ট খুলে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। ওয়াশরুমে ঢুকে গেট বেরিয়ে দিল। রিমি এই সুযোগে খুব সাবধানে রুমের ভিতরে ঢুকে আলমারি থেকে কাপড় বের করে আলমারি লাগিয়ে পিছনে ঘুরতেই রুদ্রকে দরজার সামনে খালি গায়ে পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে। রিমি বুঝতে পারে রুদ্র দেখে ফেলেছে ওকে রুমে আসতে। রুদ্রের ঠোঁটে ছিল সেদিনের মতো ডেবিল মার্কা হাসি, যেটা দেখে রিমির পরাণ পাখি ওড়ে যাওয়ার পালা। নীরবে ঢোক গিলে কাপড় বুকের সাথে মিশিয়ে চেপে ধরে দাঁড়িয়ে থাকে। রুদ্র ওর নিচের ঠোঁট হালকা কামড়ে ধরে রিমির দিকে এগিয়ে যেতে লাগল। রিমি এটা দেখে ভীত কণ্ঠে বলে, ওইখানে দাঁড়িয়ে থাকুন, আর না হলে আমি কিন্তু চিৎকার দিব। রুদ্র ফিক করে হেসে দেয়। হেসে হেসে বলে, রুম সাউন্ড প্রুফ, চিৎকার দেও, সমস্যা নেই। রুম সাউন্ড প্রুফ শুনে রিমি আরও ঘাড়বে যায়। এ কোনো ফেসাতে পড়ল রিমি। এ কয়দিনের ঝাল আজকে তুলবে রুদ্র, সেটা ও বুঝে যায়। একে তো খালি গায়ে, দ্বিতীয় ধীরে পায়ে ওর দিকে এগিয়ে আসতে দেখে রিমির বুকের মাঝে জোরে জোরে ঘণ্টি বাজতে শুরু করল। ধীরে পায়ে কতক্ষণে রিমির কাছে পৌঁছাবে। দ্রুত রিমি কাছে এসে হাতে থাকা জামা কাপড় ছুঁড়ে ফেলে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে। রুদ্র ওর গায়ের উপর শুয়ে পড়ে। রিমি কান্না ফেস বানিয়ে রেখেছে। 2 হাত দিয়ে রুদ্রকে সরানোর চেষ্টায় আছে। রুদ্র আজ রিমিকে ছাড়তে নারাজ। যে করেই হোক আজ নিজের জিনিস বুঝে নিবেই, হোক আপসে বা জোর করে। 2 হাত বিছানার সাথে চেপে ধরে। রিমি হাত ছাড়াতে পারছে না। রুদ্র রিমির দিকে তাকিয়ে বাঁকা হাসে। যেই হাসির মানে রিমি বুঝতে পারছে আজ তো গেয়া কামছে। রুদ্র রিমির ঠোঁট জোড়া ও আয়ত্তে নিতে যাবে, ঠিক তখনই দরজায় জোরে জোরে করাঘাত হয়।
রুদ্র থেমে যায়। চরম বিরক্ত ও রাগ নিয়ে দরজার দিয়ে তাকায়। ওর এখম মন চাইছে দরজার অপর পাশে থাকা লোকটিকে খুন করে ফেলতে। রুদ্র পাত্তা না দিতে রিমির ঠোঁটের কাছে যেতেই আবারও জোরে জোরে করাঘাত হয়। শুয়ে থাকতে পারে না রুদ্র। ওঠে যায় রিমির উপর থেকে। রিমি ওঠে বসে বুকে হাত রাখে। বেঁচে গেছে মনে করছে। রুদ্র গলায় তোয়ালে ঝুলিয়ে গেট খুলে দেয়। দরজার অপর পাশে সিমি ও নিধি দাঁড়িয়ে আছে। রুদ্র ওদের দেখে বিরক্তি ভঙ্গিতে বলে, হোয়াট? আসলে রিমি আমার ওর না। বাকিটা বলার আগেই রিমি রুদ্রকে দরজার সামনে থেকে সরিয়ে হালকা ধাক্কা দিয়ে রুম থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে সাথে করে ফ্লোরে ফেলে রাখা জামা নিয়ে যায়। রুদ্রকে ধাক্কা দিয়ে বের হয়েছে দেখে রুদ্রের রাগ আরও চওড়া হয়ে যায়। সিমি, নিধি ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। রিমির বিষয়ে কিছু একটা বলছিল। রিমি তো চলেই গেল। এখন কি বলবে রুদ্রকে? সিমি দ্রুত বলে, কিছু না। বলেই দৌড়। ওর সাথে নিধিও দৌড় দেয়। রুদ্র রাগে ক্ষোভে দরজা ধুম করে বন্ধ করে দেয়। পাখি ফুরুত। প্রচণ্ড রাগ হচ্ছে রুদ্রের। সিমি, নিধি রুমে এসে দেখে রিমি শাড়ির আঁচল ফেলে জগ হাতে নিয়ে পানি খাচ্ছে। ঈশা বিছানার উপর বসে না বুঝা দৃষ্টিতে তাকিয়ে আছে রিমির দিকে। সিমি রিমির অবস্থা দেখে দরজা লাগিয়ে দেয়। রিমি কিছুক্ষণ পর পানির জগ টেবিলের উপর রেখে বিছানার উপর ঈশার পাশে বসে বুকে হাত রেখে সিমি, নিধির দিকে তাকিয়ে বলে, জানস, পরান্ডা আমার কু করতাছে এখনো। তোদের জন্য আজ আমি বড় বিপদ থেকে বেঁচে গেছি। সিমি কিছুটা ভাব নিয়ে বলে, জানতাম এমন কিছু একটা হবে। তাই তো তোর আসতে দেরি হচ্ছে দেখে আমি নিধিকে নিয়ে তোর রুমে যাই তোকে ডাক দেওয়ার জন্য। ধন্যবাদ রে, তোদের এতগুলো ধন্যবাদ বইন। খুশি মুডে বলে রিমি। যা এখন কাপড় পাল্টে আয়। যাই। ঈশা হাত জাগিয়ে বলে, 1 মিনিট। তোমরা কি নিয়ে কথা বলছো? আমাকে বলো তো। আমি কিছুই বুঝতে পারছি না। রিমি ঈশাকে বলে, তুমি ছোট মানুষ, বোঝবা না। তোমার শোনার দরকার নাই। ঈশা কথাটা শুনে মনে হচ্ছে কিছুটা বিরক্ত ফিল করল। বলে, আমাকে ছোট কোথা থেকে মনে হচ্ছে তোমাদের শুনি? বিয়ে, বাসর ঘর করা শেষ। এখন আবার কয়দিন পর আমার বেবিও হবে। তারপরও তোমরা আমাকে ছোট বলছো? রিমি, নিধি, সিমি ঈশার মুখের দিকে তাকিয়ে আছে। অবাক হবে নাকি আহম্মক হবে ঠিক বুঝতে পারছে না। ঈশার বুদ্ধি যে কম এটা জানত, কিন্তু এতটা কম সেটা ওদের জানা ছিল না। এক কথায় বলা যায় বোকা পাখি। ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশা ওদের তিনজনের দিকে তাকিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন বুঝতেছি না। রিমি কিছু না বলেই ওয়াশরুমে চলে যায়। সিমি রুম থেকে বের হয়ে যায়। নিধি ফোন হাতে নিয়ে বারান্দায় চলে আসে। এবার ঈশা আহম্মক হয়ে গেছে। এমন কি বলে ফেলল যার কারণে ওদের চেহারার রং পাল্টে গেল। রিমি, সিমি, নিধি ঈশার কথায় এটা ঠিক বুঝেছে ওরা ওদের মতো 3G না, পুরাই 4G। বাহিরে ঝড় শুরু হয়েছে। তীব্র বাতাস সাথে বৃষ্টি পড়ছে খুব জোরে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। এত ঝড় বৃষ্টির মধ্যেও ফারিন ছাদের এক কোনায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। মনের মধ্যে যে ঝড় বইছে, সেটা এই ঝড়ের তুলনায় অতি ক্ষুদ্র মনে হচ্ছে। চোখের পানির সাথে বৃষ্টির পানিগুলো মিলিয়ে যাচ্ছে। এত সুন্দর হাসি খুশি ভরা পরিবারের লোকদের কিভাবে খুন করবে?
কিভাবে এই পরিবারে খুশিকে ছিনিয়ে নিবে? এ কথা ভাবতেই অশ্রু বর্ষিত হয় দু চোখের পাতায়। ছোট্ট থেকেই নিধিকে আপন বড় বোন মনে করত। জরিনা বেগম যতই নিধিকে বকা দিন, অবহেলা করত, ফারিন সবসময় নিধির পাশে থাকত। আর যখন নিধিকে 11 বছর বয়সে এতিমখানায় দিয়ে আসে, সেদিন ফারিন অনেক কান্না করেছিল। নিধিও যেতে চায়নি এতিমখানায়। নিধি ফারিন আর ছোট ভাইটিকে স্নেহ, আদর করত, ঠিক আপন বোনের মতো। আজ সেই বোনের সংসারে ক্ষতি করার জন্য ওর এই বাড়িতে আসা। ধীরে ধীরে বৃষ্টি পড়ার গতি কমতে থাকে। এখন শুধু গুটি গুটি বৃষ্টি পড়ছে। ফারিন নিচে নেমে আসে। ভেজা অবস্থায় নিধি ওকে দেখতে পেয়ে বকাঝকা করে ওর রুমে নিয়ে আসে। ফারিনকে কাপড় চেঞ্জ করতে বলে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হলে নিধি ফারিনকে বিছানার উপর বসিয়ে তোয়ালে দিয়ে চুল মুছিয়ে দেয়। ফারিন তখনও চুপটি করে বসে পড়ে। ফারিনকে এতটা গম্ভীর দেখতে পেয়ে নিধি ওর পাশে বসে থুতনিতে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর বোন? কোনো সমস্যা? আমাকে বল, আমি সব সমস্যার সমাধান করে দেব। ফারিন জোর করে ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলে, কিছু হয়নি তো, এমনি কেন জানি ভালো লাগছে না। নিধি ফারিনকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, সবার সাথে কথা বল, আড্ডা দে, ভালো লাগবে। এভাবে গম্ভীর হয়ে থাকিস না। ফারিনের এক চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনে মনে বলে, আপু, বলতে চেয়েও আমি তোমাকে কিছুই বলতে পারছি না। আমি যে তোমাদের হাসিখুশি সংসারে কাল হয়ে এসেছি। সিমি ওর জামা কাপড় নিয়ে শুভ্রের রুমে ঢুকে আলমারিতে সব কাপড়গুলো বাজ করে রাখে। আবার রুম থেকে বের হয়ে গেস্ট রুম থেকে কাপড় নিয়ে এসে তাড়াতাড়ি করে ওর আলমারি খুলতে গিয়ে শুভ্রের আলমারি খুলে ফেলে। আর সাথে সাথে ওর আলমারির ভেতর থেকে একটি কালো রঙের পিস্তল গড়িয়ে পড়ে ওর পায়ের কাছে। সিমি পিস্তলটি দেখে কিছুটা ভয় পায়। বিছানার উপর কাপড় দেখে পিস্তলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগল। পিস্তলটিতে বুলেট লোড করা নাকি সেটা সিমি জানে না। ট্রিগারে হাত রাখতেই পিছন থেকে ক্রোধনীয় কণ্ঠে চিল্লিয়ে শুভ্র বলে, সিমি, ওটা রেখে দেও। কথাটা শুনেই সিমি চমকে ওঠে। শুভ্রের দিকে ঘুরতে নিলেই ট্রিগারে চাপ লেগে একটি গুলি বের হয়ে সোজা শুভ্রের ডান হাতের বাহুতে এসে লাগে। শুভ্র দেয়ালের সাথে মিশে যায়। গুলি লাগা হাতের স্থান অন্য হাত দিয়ে চেপে ধরে। রক্ত ঝরতে শুরু করে শুভ্রের হাত থেকে। সিমি হতভম্ব হয়ে যায়। বিস্ময় চোখে শুভ্রের দিকে তাকায়। পিস্তল ওর হাত থেকে পড়ে যায় ফ্লোরে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে গালসহ মুখের উপর দু হাত রাখে। সিমির চোখে মুখে আতঙ্ক। শুভ্র চোখ স্থির করে রাখে সিমির উপর। ওই চোখ দিয়ে যেন বলছিল, কেন করলে এটা সিমি? ভালোবাসার এই প্রতিদান দিল? সিমি আর 1 মিনিটও দাঁড়িয়ে না থেকে শুভ্রের কাছে আসে। ততক্ষণে গুলির শব্দ পেয়ে সবাই এক প্রকার দৌড়ে শুভ্রের রুমে আসে। শুভ্রের এই অবস্থা দেখে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। রুদ্র শুভ্রকে ধরে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, কিভাবে হলো এটা? কে করেছে? কোনো শত্রুর দলের লোক বাড়িতে ঢুকেছে নাকি? অব্র দ্রুত কণ্ঠে জিজ্ঞেস করল। কথা পরে হবে, আগে ডক্টরকে খবর দেও। আলতাফ চৌধুরী বলেন। যন্ত্রণায় শুভ্রের চেহারার রং পাল্টে গেছে। সিমি ওর পাশে বসেই কাঁদছে। রুদ্র ডক্টরকে খবর দিয়ে দিয়েছে। শুভ্রকে ধরে বিছানায় শুয়ে দেয়। পরনের গেঞ্জির হাতার অংশ ছিঁড়ে একটি রুমাল বেঁধে দেয়। কিছুক্ষণের মধ্যেই ডক্টর এসে উপস্থিত হয়। সবাইকে রুম থেকে বের করে দেয়। শুধু অভ্র,
রুদ্র ও আলতাফ চৌধুরী শুভ্রের পাশে থাকে। প্রথমনে শুভ্রকে অজ্ঞান করে নেয়, তারপর ওর হাত থেকে গুলি বের করে। শুভ্রের ভাগ্য ভালো ছিল বিধায় গুলিটা হাড্ডিতে না লেগে শুধু মাংসতে লেগেছে, যার কারণে পরবর্তীতে হাতের কোনো সমস্যা হবে না এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে শুভ্র। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়ে যায়। শুভ্র এখন অজ্ঞান অবস্থায় আছে। ডাক্তার চলে যাওয়ার পর সবাই শুভ্রের রুমে আসে। সিমিকে শুভ্রের গুলি লাগার ব্যাপারে জিজ্ঞেস করলে সিমি সত্যিটা বলে দেয়, কিভাবে শুভ্রের হাতে গুলি লেগেছে। কেউ কিছুই মনে করেনি, কারণ এতে সিমির কোনো দোষ ছিল না। কিন্তু সিমি ভেতরে ভেতরে নিজেকে অপরাধী মনে করছে। আজকে ওর জন্যই শুভ্রের এই অবস্থা হয়েছে। রিমি, নিধি সিমিকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তাতেও সিমির মন শান্ত হচ্ছে না। বারবার শুভ্রকে গুলি করার দৃশ্য চোখের সামনে ভাসছে, আর অজান্তেই পানি ঝরছে চোখ থেকে। প্রায় 1 ঘন্টা পর শুভ্রের সেন্স ফিরে আসে। সবাই টুকটাক কথা বলে রুম ত্যাগ করে। এখন শুধু সিমি আর শুভ্র রুমে আছে। সিমি মাথা নত করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। শুভ্র সিমিকে দেখেও ডোন্ট কেয়ার মুড নিয়ে বলে, উইখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভুলের জন্য কাছে এসে আদর করবে? সিমি শুভ্রের কথা শুনে অতি সরল চোখে ওর দিকে তাকায়। এই অবস্থাও শুভ্রের চোখে মুখে দুষ্টমির ছাপ। সিমি নরম ভঙ্গিতে শুভ্রের পাশে এসে বসে মৃদু স্বরে বলে, সরি, আমি আসলে ইচ্ছে করে। বাকিটা বলার আগেই শুভ্র বাম দিয়ে টেনে ওকে ওর বুকের উপর ফেলে দেয়। বাম হাত দিয়ে সিমিকে বুকের সাথে মিশিয়ে ধরে। সিমি মনে মনে শুভ্রের দিকে তাকিয়ে বলে, এই অবস্থাও রোমাঞ্চ করা থামে না এই লোকটার। বেটা কত বড় রোমান্টিক বাজ। শুভ্র সিমিকে ওর মুখের কাছে নিয়ে এসে ঠোঁটে ওর ঠোঁট জোড়া আলতো করে ছুঁয়ে দেয়। ঠোঁটে বাঁকা হাসি রেখে বলে, আমাকে তুমি আহত করেছ, এর জন্য তোমাকেই সুস্থ করতে হবে আমায়। আপনি কখনো শোধরাবেন না। মাথা এদিক সেদিকে দুলিয়ে বলে সিমি, গ্যাংস্টাররা সমসময় গ্যাংস্টারই থাকে, শুধু চেঞ্জ হয় তাদের অ্যাটিটিউড। সিমি ওর হাত দিয়ে শুভ্রের হাত ঠেলে সরিয়ে দিতে দিতে বলে, সরুন, আমাকে উঠতে দিন। এভাবেই শুয়ে থাকো, ঠেকা পড়েনি। শুভ্র এবারও ঠোঁটে হাসি এঁকে বলে, সিমি তোমার মধ্যে মনোভাব, আচরণগুলো আমার কাছে খুব ভালো লাগে। আগে যেমন ভয় পেতে এখন তুমি আমাকে ভয় পাও না। কথা বললে পাল্টা জবাবও দিয়ে দেও। এখন বোঝা যাচ্ছে তুমি গ্যাংস্টার মিসেস শুভ্র। শুভ্রের চোখে চোখ রেখে কথাগুলো শুনছিল সিমি। ভয়ঙ্কর নেশা জড়ানো শুভ্রের চোখ, যা সিমিকে ওর কাছে টানছে। তাকিয়ে থাকার এক পর্যায়ে সিমি শুভ্রের হাত সরিয়ে উঠে দাঁড়ায়। বলে, কিছু খাবেন? হুম। কি খাবেন? তোমাকে। সিমির চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম শুভ্রের কথা শুনে। শুভ্রের ঠোঁটে লেগে আছে সেই দুষ্ট হাসি। সিমি ভাবছে গুলি তো হাতে লেগেছে, তাহলে তার মাথা নষ্ট হলো কি করে? সিমি বিরক্তিতে নাকমুখ কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। শুভ্র মুচকি হেসে বলে, কিছু বলবেন কি মিসেস শুভ্র? ধাত, ফালতু লোক, বিড়বিড় করে বলেই রুম থেকে বেরিয়ে যায় সিমি। শুভ্র তখনও হাসছিল। 3 দিন পর। শুভ্র এখন অনেকটাই সুস্থ। ওর সেবা করার জন্য সিমি তো ছিলই। শুভ্রকে এই কয়দিন অনেকটাই যত্ন করেছে। রুদ্র, অভ্র, সাব্বির অফিসে গেছে। বাসায় বাকিরা আছে। শুভ্র বেলকুনিতে বসে কফি খাচ্ছিল আর রুদ্রদের সাথে ভিডিও কলে কথা বলছিল। সিমি গার্ডেনে ফুলের গাছগুলোতে পানি দিচ্ছিল।
গাছে পানি দেওয়ার জন্য অবশ্য লোক আছে, কিন্তু আজ সিমি নিজেই গাছে পানি দিবে ভেবে পানির পাইপ নিয়ে পানি দিতে লাগল। রিমি, নিধি, ঈশা ও ফারিন সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে। সুইমিং পুলের চারদিক ঘুরে ঘুরে দেখছে ওরা। কিছুক্ষণ গাছে পানি দেওয়ার পর সিমি দেখতে পায় একটি ফুল গাছের ডাল ভেঙে কাত হয়ে পড়ে আছে। ডালটা তুলতে যাবে তখনই মনে পড়ে পানির পাইপটার কথা, কারো হাতে দিতে হবে। তখনই ওর পিছন থেকে ফাহিম যাচ্ছিল। সিমি ফাহিমকে ডাক দিল, ফাহিম এদিকে আসো। ক্যা ভাবি কিছু কইবেন? থেমে গিয়ে জিজ্ঞেস করে ফাহিম। হুম, এখানে আসো। ফাহিম আর কিছু জিজ্ঞেস না করে সিমির সামনে এসে দাঁড়ায়। সিমি একবার ফাহিমের দিকে তাকিয়ে ওর দিক থেকে চোখ সরিয়ে পাইপটা ফাহিমের দিকে ঘুরিয়ে ধরে গাছের ডাল ধরতে ধরতে বলে, পাইপটা ধরো, আমি গাছের ভাঙ্গা ডালটা সরিয়ে দিচ্ছি। ফাহিমের কোনো রেসপন্স নেই। সিমি পাইপ ধরছে না দেখে গাছের দিকে তাকিয়েই বলে, আরে ধরো না। এবারও ফাহিম পাথরের মতো দাঁড়িয়ে আছে। সিমির কিছুটা রাগ হয়। মাথা ঘুরিয়ে ফাহিমের দিকে তাকাতেই ভ্যাবাচাক্কা খেয়ে হা করে তাকিয়ে থাকে ওর দিকে। ফাহিম রাগবে নাকি সিমিকে বকবে ঠিক বুঝতে পারছে না, কারণ সিমি যখন পানির পাইপটা ফাহিমের দিকে ঘুরিয়ে ধরেছিল তখন পানির পাইপ থেকে পানি পড়ছিল, যার কারণে ফাহিম সেই পানির দ্বারা ভিজে কাক হয়ে গেছে। তাই এতক্ষণ আহম্মকের মতো দাঁড়িয়েছিল। সিমি তাকিয়ে থাকার এক পর্যায়ে খিলখিল করে হাসতে লাগল। ফাহিম বেচারা বোকার মতো সিমির দিকে তাকিয়ে আছে। সুন্দর মতো রেডি হয়ে ফিটফাট ড্রেসআপ পরে বের হচ্ছিল ফাহিম। সিমির জন্য এখন ফিটফাটের জায়গায় সদরঘাটের ভেজা কাকের মতো হয়ে গেছে। চরম বিরক্ত, রাগ দুটোই নিয়ে ফাহিম বলে, ভাবি হরলেন করলেন কি এইডা? এখন আবার 29 পার্টি দাঁত বের করে হাসতাছেন। একটু তো শরম পাওয়া দরকার আপনের। সিমি বুকে হাত দিয়ে হাসি থামিয়ে বলে, ফাহিম আমি ইচ্ছে করে করিনি এটা। ভুলে পাইপটা বন্ধ না করে এভাবেই তোমার দিকে ধরেছিলাম, যার কারণে তুমি এখন ভেজা কাক। বলেই হাসতে লাগল সিমি। সিমির হাসিতে ফাহিমের রাগ আরও বেড়ে যায়। বলে, মুইও ইচ্ছা কইরা করতাছি না। এটা বলেই ফাহিম সিমির হাতের পাইপটা ছোমেরে নিয়ে সিমির দিকে ঘুরিয়ে ধরল। এবার সিমির হাসি থেমে যায়। ভিজে যাচ্ছে পাইপের পানিতে। ফাহিম পাইপ সরাও, আমি ভিজে যাচ্ছি। মুই যখন কাক হইছি তখন আপনেরও ভেজা কাকিনী বানামু। সিমি সামনে 2 হাত দিয়ে পানি আটকানোর অবস্থায় বলে, পাইপ সরাও বলছি। সরামু না। সিমি এবার ছোমেরে পানির পাইপ নিয়ে গেল ফাহিমের হাত থেকে। রাগ দেখিয়ে বলে, করলি কি শয়তান ছেমোরা? দিল তো ভিজাইয়া। শোধবোধ ভাবি। দাঁত কেলিয়ে বলে ফাহিম। সিমি রাগে কিছু বলতে যাবে তখনই ওর নজর পড়ে রিমি দেয় উপর। সিমি আস্তে করে বলে, আমরা যখন ভিজছি তখন ওদেরও পুলে ধাক্কা মেরে ফেলে দেই চলো। ফাহিম রিমিদের দিকে তাকিয়ে ফারিনকে সেখানে দেখে বলে, মুই পারমু না, আপনে যান। না তুমিও আমার সাথে যাবে। জামু। তবে নিধি ভাবির বোন আর ঈশা ভাবি বাদে রিমি, নিধি ভাবিরে ধাক্কা মারতে পারি। আচ্ছা ঠিক আছে চলো। রিমি, নিধি পুলের সামনে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে কথা বলছিল। তখনই আচমকা ফাহিম সেখানে গিয়ে দুজনার মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে। রিমি, নিধি ভয় পেয়ে ব্যালেন্স ঠিক রাখতে না পেরে দুজনেই ধুপাস করে পুলে পড়ে যায়। ফাহিম সহ ওরা হেসে কুটি কুটি। রিমি, নিধি 2-3 গ্লাস পানি খেয়ে পুলের পাড়ে এসে থামে। ফাহিমের উপর রাগে ফায়ার ওরা দুজন। নিধি চিল্লিয়ে আঙুল তুলে ফাহিমের উদ্দেশ্যে বলে, ফাহিম্মার বাচ্চা তোর হাত ভেঙ্গে পায়ে ঝুলাইয়া দিমু।
নিধির বলা উল্টা কথাটা শুনে ওরা আরো জোরে হাসতে লাগল। রিমির রাগ হলেও নিধির কথা শুনে ও নিজেও হেসে দেয়। নিধি এক প্রকার চিল্লিয়ে বলে, থামো হারামজাদি গুলা। ফাহিম হেসে হেসে বলে, ভাবি মোর শখ হইছে হাত ভেঙ্গে পায়ে ঝুলানোর, আহো একটু ঝুলাইয়া দেও। নিধি রাগে চোখ ছোট ছোট করে ফাহিমের দিকে তাকিয়ে আছে। ছোট সিঁড়ি বেয়ে উপরে ওঠে ফাহিমকে ধরতে নিলে ফাহিম দৌড় দেয়। এখন সুইমিং পুলের চারদিক গোল গোল ঘুরছে নিধি, ফাহিম। রিমি এই সুযোগে সিমি ও ফারিনকে ধাক্কা মেরে পুলে ফেলে দেয়। নিধি, ফাহিমের দৌড় থেমে যায়। ওরা দাঁড়িয়ে ওদের অবস্থা দেখছে। আপ কেসা লাগা বেহনা? মুচকি হেসে বলে রিমি। সিমি, ফারিন সরু চোখে তাকিয়ে আছে রিমির দিকে। নিধি ফাহিমকে দাঁড়িয়ে যেতে দেখেই খপ করে ওর শার্টের কলার পিছন থেকে চেপে ধরে। তখন রিমিও আসে। দুজনে মিলে ফাহিমের শার্টের কলার ধরে টেনে পুলের সামনে এনে ধাক্কা মেরে ফেলে দেয়। ফাহিম উপুর হয়ে পড়ে পানি খেতে খেতে সাঁতার কাটতে লাগল। রিমি, নিধি বাড়ির ভিতরে চলে আসে ভেজা অবস্থায়। সিমি পুল থেকে ওঠে পারে এসে দাঁড়াতেই শুভ্রের কথা মনে পড়ে। বেলকুনির দিকে তাকাতেই দেখে শুভ্র ওর দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। সিমি চোখ সরিয়ে নেয়। কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। ফারিনকে সাথে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই শুভ্র ভিডিও কল কেটে দেয়। এতক্ষণ শুভ্র ভিডিও কলে রুদ্র ও অভ্রকে ওদের এই ফানি মোমেন্টটা দেখাচ্ছিল। ওরা এগুলা দেখে হেসেছে। সিমি শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে আসে। আয়নার উপর চোখ পড়তেই শুভ্রকে বেলকুনির গেটের দরজার সামনে দেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। এভাবে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে সিমি লজ্জা পাচ্ছে। চোখ সরিয়ে নিয়ে তোয়ালে মাথা থেকে খুলে চুল আঁচড়াতে ব্যস্ত হয়ে পড়ে। একপাশে চুল এনে ভালো করে আঁচড়িয়ে ঝাড়া দিয়ে পিছনে রাখতেই চুলগুলো শুভ্রের মুখের সাথে বাড়ি লাগে। সিমি আয়নাতে দেখতে পায় শুভ্র ওর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। কখন এসে দাঁড়িয়েছে সেটা ওট নিজেও জানে না। সরে যেতেই শুভ্র সিমির পিছনে থেকে গা ঘেঁষে দাঁড়ায়। পাশে সরতে নিলে শুভ্র সিমির এক হাত ধরে আয়নার উপর রেখে ওর হাত দিয়েই সিমির হাত চেপে ধরে। আরেক হাতের বাজ থেকে চিরুনি ফেলে দিয়ে ওই হাতের আঙুলের বাজে ওর আঙুল আবদ্ধ করে ধরে সিমির পেটের উপর রাখে। শুভ্রের স্পর্শে সিমি কেঁপে উঠছে, কিন্তু তারপরও নিজেকে সামলে নিচ্ছে। শুভ্র সিমির চুলে মুখ ডুবিয়ে কানের কাছে মুখ নিয়ে আলতো করে কিস করে, তারপর ফিসফিস করে বলে, আর কতদিন দূরে সরিয়ে রাখবে সিমি? তোমার এক একটা রূপ থেকে আমি মাতোয়ারা, যাকে বলে দিওয়ানা। কথাটা শুনেই আনমনে সিমি চোখ বন্ধ করে নেয়। কেন জানি ওর নিজেরও মন চাইছে শুভ্রকে কাছে পেতে। আয়নাতে সিমির চোখ বন্ধ দেখে শুভ্র টেরি হাসে। কানে কানে বলে, তাহলে কি বুঝব? হ্যাঁ হ্যাঁ। উত্তর শুনে সিমি চোখ মেলে তাকায়। মাথা নিচু করে শুভ্রের হাত থেকে ওর হাত সরিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে আসে। শুভ্রের প্রচণ্ড রাগ হয়। যত বাড়ি সিমির কাছে গিয়েছে তত বাড়ি সিমি শুভ্রকে দূরে সরিয়ে দিয়েছে। শুভ্র সিমিকে ওর দিকে ঘুরিয়ে দু বাহুতে হাত রেখে ওর মুখের কাছে নিয়ে এসে চিল্লিয়ে ধমক দিয়ে বলে, কিসের এত বাধা? কিসের এত আপত্তি? কেন হতে পারো না তুমি আমরা? কেন সিমি? সিমি শুভ্রের ধমক শুনে মৃদু কেঁপে ওঠে। ভীতকর দৃষ্টিতে শুভ্রের দিকে চোখ পিট পিট করে তাকায়। সিমিকে চুপ থাকতে দেখে শুভ্রের আরও রাগ হয়, যার দরুন এক প্রকার সিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সিমি মাথা নিচু করে রাখে। কেন জানি খুব কষ্ট হচ্ছে, যে কষ্টের কারণ একমাত্র শুভ্র। দীর্ঘনিশ্বাস ফেলে চোখজোড়া হালকা বন্ধ করে নেয়। শুভ্র গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এক হাত দিয়ে গাড়ির স্টিয়ারিং ধরে রেখেছে।
আরেক হাত দিয়ে ওয়াইনের বোতলের মুখ করে খাচ্ছে। রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে ওর। যেই রাগ থামানোর কোনো ওয়ে ওর কাছে নেই। স্যার আর কতদিন এভাবে চলবে? ওরা তো রুদ্রদের কোনো ক্ষতি করতে পারছে না। জানি, তার জন্য আমি নতুন প্ল্যান সাজিয়ে ফেলেছি। খুব তাড়াতাড়ি ওদের সবাইকে আমি আমার কবজায় নিয়ে আসব। যা করার তাড়াতাড়ি করুন স্যার। মোট কথা ওদেরকে মেরে ফেলুন। মারতে তো হবেই ওদের, দুদিন আগে বা পরে। যাই হোক, আমার ভাই কেমন আছে? তিনি এখান থেকে পালাতে চাইছে। আপনার সাথে কথা বলার জন্য জেদ করছে খুব। ওকে বলো খুব তাড়াতাড়ি ওর সাথে মুলাকাত হবে। ততদিন বেঁচে থাকতে বলো আমার ভাইকে। ঠিক আছে স্যার। টুটুটুট। অফিসে সাব্বির সিকিউরিটি রুমে কিছু আগের সিসি ক্যামেরার ফুটেজ চেক করছে। কারণ অফিস থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইল হারিয়ে গেছে, মানে চুরি হয়েছে বলা যায়। যার কারণ রুদ্র ওকে সিসি ক্যামেরা চেক করে দেখতে বলেছে কে এই ফাইল চুরি করেছে। হঠাৎই এক ফুটেজ একটি রেকর্ড হয়ে যাওয়া চিত্র দেখতে পায় সাব্বির। সাব্বিরের কাছে সন্দেহজনক মনে হয়। দ্রুত ফুটেজটি রুদ্র অভ্রের কাছে নিয়ে আসে। ফারিন বিছানার উপর শুয়ে এই বাড়িতে আসার পর হ্যাপি মোমেন্টগুলো ভাবছে আর নীরবে চোখের পানি ফেলছে। তখনই ওর পাশে থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নাম্বারটি দেখে ফারিনের চিনতে কষ্ট হয়নি। ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে একটি ছেলের কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠের স্বর শুনে ফারিনের নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। খুব কষ্টে মৃদ স্বরে হ্যালো বলে, মাই সুইটি, কেমন আছো তুমি? ফারিন চুপ। ভয় পেও না মাই সুইটি। শোনো, তোমাকে একটি কথা বলার জন্য কল দিয়েছি। ঠান্ডা মাথায় সেই কথাটা শুনো সুইটি। মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলে ছেলেটি। ফারিন কাপা কাপা স্বরে বলে, জজজি, তোমরা কালকেই ওই বাড়ি থেকে চলে যাবে তোমাদের বাড়ি। তোমাদের আর কোনো কাজ করতে হবে না। কথাটা শুনে ফারিন যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে, আমার ভাই কেমন আছে? ওহ মাই সুইটি, তোমার ভাইয়া দুদিন আগেই মারা গেছে। এতে অবশ্য আমার কোনো দোষ নেই। কথাটা শুনেই ফারিনের মনে হচ্ছে টো শূন্যে ভাসছে। কথা বলার বাকশক্তি যেন হারিয়ে ফেলেছে। অপর পাশ থেকে ছেলেটি বলে, শোনো সুইটি, তোমার বাবা এখন আমাদের আন্ডারের। যেভাবেই পারো এখন কালই বাড়ি থেকে বেরিয়ে আসো। আর হ্যাঁ, কাউকে কিছু বলার চেষ্টা করলে ভাইয়ের মতো তোমার বাবাকেও হারাবে। গুড বাই মাই সুইটি। টুটু। ফোন কেটে দেয় ছেলেটি। ফারিনের হাত থেকে ফোন বিছানার উপর পড়ে যায়। পাথরের ন্যায় রূপ ধারণ করছে। চোখ থেকে অনবরত অশ্রু বর্ষিত হচ্ছে। নিজের ভাইয়ের জন্য এত রিস্ক নিয়ে এবাড়িতে এসেছে নিজের আপন বোনের মতো নিধির ক্ষতি করার জন্য। আর আজ কিনা ওর ভাইয়ের মৃত্যুর খবরটা শুনতে হল। মুখে হাত রেখে হাউমাউ করে কাঁদতে লাগল ফারিন। কি বলবে ওর মাকে? কি করে জানাবে তার ছোট্ট ছেলেটি এখন আর এই দুনিয়াতে নেই? ভাবতেই বুক ফেটে কান্না আসছে ফারিনের। গেটের বাহিরে দাঁড়িয়ে ফাহিম ফারিনের কান্নার আওয়াজ শুনছে। ফারিনের কান্নার আওয়াজ যে তীরের মতো ফাহিমের বুকে এসে গাচ্ছে। রুমে যেতে চেয়ে সাহস পাচ্ছে না যেতে। পারছে না ফারিনকে জিজ্ঞেস করতে, কি হয়েছে তোমার? বুকের মধ্যে অভিমান নিয়ে রুমের সামনে থেকে সরে আসে ফাহিম। নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। রাতে রুদ্র, অভ্র, সাব্বির বাড়িতে ফিরে আসে। এরা ফিরে আসার পর পরই শুভ্র বাড়িতে আসে। সবাই ডিনার করলেও
শুভ্র ডিনার না করেই শুয়ে থাকে। সিমির কাছে বিষয়টি খারাপ লাগছে। শুভ্রের জন্য খাবার নিয়ে উপরে এসে দেখে শুভ্র এলোমেলো হয়ে শুয়ে আছে বিছানায়। সিমি খাবারের প্লেট রেখে শুভ্রের কাছে এসে টেনে ধরে ঠিকমতো শুয়ে দেয়। দুবার ডাক দেওয়ার পর কোনো রেসপন্স না পেয়ে সিমি খাবার টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে পড়ে। সকালে ফারিন আর জরিনা বেগম তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির বাহিরে এসে গাড়িতে ওঠার জন্য গাড়ির সামনে আসে। নিধির চোখে পানি চিকচিক করছে। এই কয়েকদিন একসাথে থাকার কারণে তাদের যেতে দিতে ইচ্ছে করছে না। নিধি ওর মামার কথা কয়েকবার জিজ্ঞেস করেছিল ফারিন ও জরিনা বেগমের কাছে, কিন্তু জরিনা বেগম তার খবর না জানলেও ফারিন ঠিকই জানে। তাই মিথ্যে বলে দিয়েছে তিনি দোকানের কাজে কোথাও গিয়েছে। নিধি বুঝতে না পারলেও জরিনা বেগম ঠিক বুঝতে পেরেছে ফারিনের মিথ্যে কথাটা। রুদ্র, অভ্র, শুভ্র, আলতাফ চৌধুরী আর সাব্বির বাড়ির ভিতরে থাকলেও রিমি, সিমি, ঈশা ও নিধি বাহিরে দাঁড়িয়েছিল। ওদের কাছেও খারাপ লাগছে ফারিন চলে যাওয়াতে। নিধি কয়েকবার নিষেধ করেছিল না যেতে, কিন্তু ফারিন অনেক অজুহাতে নিধিকে বুঝিয়েছে। ফারিন গাড়িতে বসতেই জরিনা বেগম ফিসফিস করে জিজ্ঞেস করে, তোর বাবা কোথায় ফারিন? আর ইফাদ? ইফাদ কেমন আছে রে মা? বোবাদের মতো চুপ করে আছে ফারিন। গাড়ি তখন চলতে শুরু করেছে। কিভাবে বলবে? তার ছোট্ট ছেলে ইফাদ আর এই দুনিয়াতে নেই, আর বাবাও এখন মৃত্যুর মুখে। ফারিনকে ধাক্কা দিয়ে বলে, কথা বলছিস না কেন ফারিন? কথা বল। ফারিন চুপ। জরিনা বেগম মমতা মাখা কণ্ঠে বলে, ফারিন মা, সত্যি কথা বল। বল না মা, বল। ফারিন গাড়ির সামনের আয়নাতে দেখতে পায় ফাহিম বাড়ির বাহিরে রিমির পাশে এসে দাঁড়িয়েছে। আর এদিকে গাড়ি বাড়ির গেটের সামনে এসে পড়েছে। তখনই ফারিনের মনের মধ্যে সাহসিকতা কাজ করে। গাড়ির ড্রাইভারকে চিল্লিয়ে বলে, গাড়ি থামান। চিল্লিয়ে বলার কারণে ড্রাইভার দ্রুত গাড়ি থামিয়ে দেয়। ফারিন জরিনা বেগমকে রেখেই দ্রুত গতিতে গাড়ি থেকে নেমে যায়। রিমিরা এটা দেখে অবাক, সাথে ফাহিমও। জোরে দৌড় দিয়ে ফাহিমের কাছে আসতে নিলেই মাঝপথেই ফারিন চট করেই থেমে যায়। আর তখনই পেছনের গাড়িটায় ব্লাস্ট হয়ে উপরের দিকে ওঠে, নিচে পড়ে আগুন ধরে যায়। এমন দৃশ্য দেখে নিধি জোরে চিৎকার দিয়ে ওঠে। রুদ্র, শুভ্র, অভ্র, সাব্বির, আলতাফ চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে এসে রিমি, সিমি নিধিকে ধরে রেখেছে। গাড়িতে থাকা জরিনা বেগম মারা যায়। আর ফারিন স্লো মোশনে উপর হয়ে ফ্লোরে পড়ে যায়। পিঠ থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল। তারা বুঝতে পারছে কেউ ওকে পিছন থেকে গুলি করেছে। বডিগার্ডরা পিস্তল হাতে নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। নিধি চিৎকার করে ফারিন ও মামি বলে কান্না করে কাছে যেতে নিলে অভ্র নিধিকে টেনে ধরে। রিমি, সিমি, ঈশা ফারিনের কাছে আসতে চাইলে ওরা তিনজনও টেনে ধরে ওদের। জোর করে বাড়ির ভিতরে নিয়ে আসে। ফারিনকে মাটিতে পড়ে যেতে দেখে ফাহিম দ্রুত ফারিনের কাছে আসে। ফারিনের নিথর দেহ উঠিয়ে বুকের সাথে মিশে ধরে। বডিগার্ডরা চারদিক তাকিয়ে শুটারকারীকে খুঁজছে। ফাহিমের চোখে আজ পানি বিদ্যমান। নিঃশ্বাস যেন ক্রমশ বন্ধ হয়ে আসছে ওর। ফারিনের হার্টবিট তখনও চলছিল। ফাহিম কি করবে ভেবে পাচ্ছে না। ফারিন চোখের পাতাজোড়া খুব কষ্টে খুলে জোরে জোরে নিঃশ্বাস টেনে মুখ থেকে শুধু ফাহিম নামটি উচ্চারণ করে। ফাহিম ফারিনের মুখে ওর নামটি শুনে বুকের কাছ থেকে সরিয়ে সামনে নিয়ে আসে। ততক্ষণে রুদ্ররা ফাহিমের কাছে আসে। ফারিনের ফ্যাকাশে চেহারা দেখে ফাহিমের কষ্টটা আরও বেড়ে যায়। সাথে সাথে আবার বুকের সাথে চেপে ধরে।
কি দরকার ছিল ফারিনকে গুলি করার? মিনি টেবিলে লাথি মেরে চিল্লিয়ে বলে ধ্রুব। বিপ্লব তালুকদার এটা দেখে রেগে দাঁড়িয়ে গিয়ে বলে, কারণ ফারিন দৌড়ে ফাহিমের কাছে গিয়ে সব সত্যি কথা বলতে চাইছিল, তাই এটা করা বাধ্যতামূলক ছিল। ধ্রুব বিপ্লব তালুকদারের কাছে এসে পাঞ্জাবির কলার চেপে ধরে দাঁত কটমট করে বলে, ফারিন আমার ভালোবাসা ছিল, ওকে আমি ভালোবাসাতাম। চরম ভুল করেছেন আপনি। বিপ্লব তালুকদার ধ্রুবর রাগ দেখে ভয় পেয়ে যায়। শান্ত ভঙ্গিতে বলে, শান্ত হও ধ্রুব, এটা করা জরুরি ছিল না। আমার পারমিশন ছাড়া কেন ফারিনকে মারতে গেলেন কেন? লাস্টের কথাটা জোরে চিৎকার দিয়ে বলে ধাক্কা মেরে সোফায় ফেলে দেয় বিপ্লব তালুকদারকে। এক পা সোফার উপর উঠিয়ে বিপ্লব তালুকদারের চেহারার সামনে ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলে, আমার পারমিশন ছাড়া কিছু কাজ করার চেষ্টা করলে সেটার ফল ভালো হবে না। রিমেম্বার ইট। কথাটা বলেই চলে যায় ধ্রুব। বিপ্লব তালুকদার বুকে হাত রেখে নিঃশ্বাস নিল। তারপর ফোন হাতে নিয়ে কাকে যেন কল দিল। 3 গ্যাংস্টার হাউস। রুদ্র, অভ্র, শুভ্র চিন্তিত ভঙ্গিতে বসে আছে চেয়ারে। কি হচ্ছে? কে করছে ওদের সাথে এমনটা? কিছুই জানতে পারছে না ও, খোঁজ লাগিয়েও কোনো ক্লু খুঁজে পাচ্ছে না ওরা। ওদের অপর পাশে মাথা নত করে বসে আছে ফাহিম। সাব্বির ওর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছে। ওরা এখন হাসপাতালে। তখনকার ফারিনের অবস্থা দেখে ফারিনের সেন্স না থাকলেও রুদ্ররা ফারিনকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। ICU-তে আছে ফারিন। ডাক্তাররা শিওর করে বলতে পারছে না ফারিনকে বাঁচানো যাবে কি না। রুদ্র, অভ্র, শুভ্র সাব্বিরকে হাসপাতালে থাকতে বলে বাড়িতে ফিরে আসে। কেননা নিধি, রিমি, সিমি, ঈশা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। নিজেদের চোখের সামনে এমন মর্মান্তিক দৃশ্য দেখে যে কেউ স্বাভাবিক থাকতে পারবে না। মনের মধ্যে ভয়, আতঙ্ক কাজ করবেই। বাড়িতে এসে হলো রুমে আসতেই দেখে রিমিরা এখনও কাঁদছে। নিধি বেশি কাঁদছে এবং পাগলামি করছে। নিজ চোখে মামি ও মামাতো বোনকে এভাবে আহত হতে দেখে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে। আর এদিকে আলী হোসনেরও কোনো খবর পাওয়া যাচ্ছে না। না আছে খবর ইফাদের। অভ্র লোক পাঠিয়ে স্কুলের হোস্টেলে গিয়ে জানতে পারে ইফাদ সেখানে নেই। ইফাদ হোস্টেলে থেকে পড়তি না। তাহলে কেন নিধির মামা মামি ওদের মিথ্যে কথা বলল? কি রহস্য আছে তাদের মাঝে? এটার হিসাব মিলাতে পারছে না অভ্র। নিধিকে কোনো রকম টেনে জোর করে রুমে নিয়ে আসে। নিধি পাগলের মতো বারবার অভ্রের কাছে একই কথা বলে যাচ্ছে, ফারিনের কাছে যাব। অভ্র বুঝিয়ে সুঝিয়ে নিধিকে বিছানায় শুয়ে দেয়। ওর পাশে বসে চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। তারপরও নিধি শান্ত হতে পারছে না। কিছুক্ষণ পর পরই লাফ দিয়ে উঠে বসে একই কথা বলতে থাকে। শেষমেশ অভ্র ধমক দিয়ে শুয়ে দেয়। নিধি শান্ত হয়ে যায়। চুপচাপ শুয়ে থাকে। এত সিকিউরিটি থাকতে কে কখন আমাদের বাড়ির ভেতরে থাকা গাড়ির মধ্যে বোম লাগিয়েছে? অথচ কেউ টেরও পেল না? কিভাবে সম্ভব এটা? এক প্রকার চিল্লিয়ে কথাটা বলে অভ্র। রুদ্র, শুভ্র, আলতাফ চৌধুরী চুপ করে বসে আছে। কিছুক্ষণ নীরবতা থাকার পর রুদ্র বলে, মনে হচ্ছে আমাদের কোথাও ভুল হয়েছে। হয়তো যাকে আমরা শত্রু ভাবছি তার চেয়েও বড় শত্রু আমাদের পিছন থেকে আঘাত করে দুর্বল করতে চাইছে। শুভ্র উত্তেজিত কণ্ঠে বলে, কিন্তু কে সে? কি চাই তার? আমাদের সামনে কেন আসছে না? এতটাই কালপিট কাপুরুষ সে? ধৈর্যের সীমা অতিক্রম করো না শুভ্র। ঠান্ডা মাথায় ভাবো তাকে কি করে ধরা যায়।
আলতাফ চৌধুরী বলেন, কিভাবে ধরব দাদু? আমাদের খাস ইনফরমারদের ওই কালপিটের লোকরা মেরে ফেলেছে। কোনো আইডিয়া দেও দাদু। শুভ্র বলে। আলতাফ চৌধুরী চুপ করে রইলেন। রুদ্র বলে ওঠে, রিমিদের কয়েকদিনের জন্য সেভ হাউজে পাঠিয়ে দেব। হ্যাঁ, এটাই ঠিক হবে। ওরা ওখানে সেভ থাকবে। ততদিনে আমরা মেইন ভিলেনকে খোঁজার ব্যবস্থা করব। অভ্র বলে, ডিসিশন যখন নিয়েই নিজেছ, তখন ওদের কাল পরশু পাঠিয়ে দেও সেভ হাউজে। আলতাফ চৌধুরী কথাটা বলে উঠে দাঁড়ালেন এবং রুম থেকে বেরিয়ে গেলেন। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। রিমি, সিমি, নিধি, ঈশা কিছু খেতে চাইছে না। সাব্বির বাড়িতে এসেই আগে ঈশাকে খাইয়ে দেয়। রুদ্র, শুভ্র, অভ্র ওদের নিজ হাতে খাইয়ে দিচ্ছে। খাওয়ার প্রতি শুধু ওদেরই নয় বরং রুদ্রদেরও রুচি নেই। রিমিদের নিয়ে আতঙ্কের মধ্যে আছে ওরা। ফাহিম তখনও হাসপাতালেই ছিল। সাব্বির ঈশাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে হাসপাতালে আসে। ফাহিম সেই একই অবস্থায় বসেছিল ICUর সামনে। সাব্বিরের কাছে বেশ খারাপ লাগছে। রুদ্ররা ফারিনকে আহত হতে দেখে ফাহিমের রিয়েকশনেই বুঝে যায় ফাহিম ফারিনকে পছন্দ করত বা ভালোবাসত। এতে ওদের কোনো সমস্যা ছিল না। সাব্বির ফাহিমের কাঁধে হাত রেখে বলে, চল, কিছু খেয়ে নিবি। ফাহিম চুপ। চল ফাহিম, এভাবে বসে থাকতে হলেও তো শক্তির প্রয়োজন। খেতে চল। ফাহিম মাথা নত করা অবস্থায় মৃদু স্বরে বলে, ভাই। ফারিন না খেয়ে লাইফ সাপোর্টে ICUতে পড়ে আছে। মুই কেমনে খাই কও? এখান থেকে যদি উঠে যাওয়ার পর ফারিন আমার নাম ধরইরা ডাকে, তখন? কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে সাব্বির। কিভাবে সান্ত্বনা দিবে ওকে? কিছু বলার নেই। কিছুক্ষণ চুপ থেকে ফাহিমের অবস্থাটা ফিল করে। তখনই ডাক্তার এসে বলে, আপনারা চিন্তা করবেন না, রোগীর অবস্থা এখন ভালো আছে। আল্লাহর কাছে দোয়া করুন তার অবস্থা যাতে আরও উন্নতির দিকে যায়। কথাটা শুনে সাব্বির কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। ফাহিমের মনে ফারিনকে হারানোর ভয়টা কেটে যায়। ওঠে দাঁড়িয়ে ICUর গ্লাসের মধ্যে ফারিনের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। এই অশ্রু বলে দিচ্ছে ফারিনকে কতটা ভালোবাসে ফাহিম। বলে দিচ্ছে আবেগ প্রবল ভালোবাসার ভাষাটা কত গভীর। সাব্বির ফোন করে রুদ্রের কাছে খবরটা জানিয়ে দেয়। রুদ্র বিষয়টা নিজের মধ্যেই রাখে, ওদেরকে বলে না। রাতে সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে। সাব্বির বাড়িতে আসেনি। ফাহিমকে খাইয়ে নাকি তারপর বাসায় আসবে। ঈশা ঘুমাতে আসে। দরজা হালকা ভিড়িয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পরই ঘুমিয়ে যায় ঈশা। সাব্বির ফাহিমকে জোর করে খাবার খাওয়াচ্ছিল। কিছু সামান্য খাবার খাইয়ে বডিগার্ডদের ভালোভাবে পাহারা দিতে বলে বাসায় চলে আসে। তখন ঘড়িতে 1টা বাজতে চলল। মেইন ডোর লাগিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে ওর রুমে চলে আসে। রুমের লাইট তখন অফ ছিল। লাইট অন করে বেডের দিকে তাকাতেই ঈশাকে বেডের নিচে পড়ে থাকতে দেখে। ঈশার পায়ের কাছে অনেকটা ফ্লোর জুড়ে ব্লাড ছিল, যেটা দেখে সাব্বির মারাত্মকভাবে ঘাবড়ে যায়। ঈশাকে ধরেই গালে হাত দিয়ে জোরে জোরে ওর নাম ধরে ডাকতে লাগল। কিন্তু ঈশার তখন সেন্সলেস অবস্থায় ছিল, তাই সাব্বিরের ডাকে ঈশার কোনো রেসপন্স নেই। সাব্বির দ্রুত গতিতে ফোন বের করে রুদ্রের কাছে ফোন দিতেই পিছন থেকে কেউ ওর মাথায় জোরে বাড়ি জিনিস দিয়ে আঘাত করে, যার কারণে চারদিক অন্ধকার দেখতে পাচ্ছে সাব্বির। জ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎ করেই কেন জানি রুদ্রের ঘুম হালকা হয়ে আসে। চোখ মেলে রিমিকে বুকের কাছ থেকে সরিয়ে বালিশে শুইয়ে দিয়ে বিছানা থেকে নেমে ফোন নিয়ে চলে আসে বাহিরে।
করিডোর ও হলো রুমের লাইট ঝালানো ছিল। করিডোরে আসতেই ফাহিম আর সাব্বিরের কথা মনে পড়ে। সাব্বিরের কাছে ফোন দিতে নিলে ওর নজর পড়ে সাব্বিরের রুমে। সেখানে লাইট ঝালানো ছিল এবং গেট খোলা ছিল, সেটাও বোঝা যাচ্ছে। রুদ্র হেঁটে দরজার সামনে এসে দাঁড়ায়। 1-2 বার সাব্বিরের নাম ধরে ডাকার পর ভেতর থেকে কোনো রেসপন্স না পেয়ে রুদ্রের মনে খটকা লাগে। দেরি না করে পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করে দেখে ঈশা ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সাব্বির রুমে নেই। রুদ্রর ঈশার অবস্থা দেখেই গা শিউরে ওঠে। ঈশাকে ধরার আগেই অভ্র ও শুভ্রকে ফোন দেয়। তারপর ঈশাকে ধরে ডাকতে শুরু করে। অভ্র, শুভ্র ফোন পেয়ে দ্রুত গতিতে সাব্বিরের রুমে আসে। ওদের সাথে সিমি, নিধিও আসে। ঈশার অবস্থা দেখে সবার মনের মধ্যে ভয়ের রেশ এসে জড়ো হয়। বডিগার্ডদের খবর দিয়ে ঈশাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ততক্ষণে হইচই শুনে আলতাফ চৌধুরীও ঘুম থেকে উঠে যায়। যে হাসপাতালে ফারিনকে রাখা হয়েছে সেই হাসপাতালে ঈশাকে নিয়ে আসে। নিধিদের বাসায় একাই রেখে যায়। রুদ্রদের সাথে আলতাফ চৌধুরী হাসপাতালে আসে। ফাহিম ঈশাকে দেখে অবাক হয়ে যায়। তারপর যখন ঈশার অবস্থা জানতে পারে তখন আরও খারাপ লাগতে শুরু করে। ঈশার অবস্থা ভালো না বিধায় হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে ওটিতে নিয়ে যায়। প্রচণ্ড ব্লাড যাওয়ার কারণে ঈশাকে ব্লাড দেওয়া হয়। আর সেই ব্লাড দেয় ফাহিম। হাসপাতালে ঈশার গ্রুপের ব্লাড না থাকায় ফাহিম দিতে রাজি হয়। ফাহিমের ব্লাডের গ্রুপ ঈশার ব্লাডের গ্রুপ 1 ছিল। ফাহিমের শরীর থেকে 1 ব্যাগ রক্ত নিয়ে ঈশার শরীরে দেওয়া হয়। এদিকে ডাক্তাররা রুদ্রদের জানায় ঈশার বাচ্চা আর বেঁচে নেই। বাচ্চাটি মারা গেছে। ঈশার কিছুক্ষণ পরই জ্ঞান ফিরে আসবে এবং ঈশা সুস্থ আছে কথাটা বলে ডাক্তার চলে যায়। রুদ্র কথাটা শুনে থমকে যায়। সেখানের সিটে বসে ভাবতে থাকে কি বলবে এখন ঈশাকে। আর এদিকে সাব্বির নিখোঁজ। জ্ঞান ফিরলে কিভাবে সামলাবে ঈশাকে। ভাবতেই রুদ্রের বুক ভার হয়ে আসছে। আলতাফ চৌধুরী রুদ্রের পাশে বসে আছে। রুদ্রকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার কাছে নেই বললেই চলে। অভ্র ফোন করে নিধিকে ঈশার কথা বলে। ঈশার কথাটা শুনে ঠিক থাকতে না পেরে ফোন কেটে দেয় নিধি। 3 বোন একসাথে কান্না করছে। এত সুন্দর হাসি খুশিতে ভরা পরিবারটা কার এমন কালো ছায়া পড়ল? কেন এমন হচ্ছে? কান্না করে বলছে রিমি। সিমি রিমিকে বুকের সাথে জড়িয়ে ধরে। সমান তালে সিমিও কাঁদছে। নিধি পুরা থম মেরে বসে আসে। এক শোক না কাটাতেই আরেক শোক এসে দরজায় করাঘাত করল। সব কিছুই কেমন বিষাদে পরিণত হয়েছে। চারদিক শুধু শোকের ছায়া। কন্টিনিউ টু